রিনা এবং জনি কথা বলতো, হাসত, রঙিন হাসি, জানত সবাই। জন ক্লেটন যুদ্ধবিভাগের নামকরা আইএমএস অফিসারের ছেলে। চার্লস ক্লেটনের গল্প সর্বজনবিদিত, অন্তত অফিসার মহলে। কৃষ্ণেন্দুও পরে এসব জেনেছিল ওদের কাছ থেকেই। দুধে অফিসার, দুর্দান্ত মাতাল, নামকরা শিকারী, ভালো নাচিয়ে, মারামারিতে সিদ্ধহস্ত ব্যক্তি ছিলেন চার্লস ক্লেটন। পলি ব্রাউন বলেছিল, যেখানে চার্লস ক্লেটন থাকত সেই ক্যান্টনমেন্টে অফিসারেরা সন্ত্রস্ত থাকত। ঝড়ের মতো পরের ঘর সংসার ভেঙে দিয়েই ছিল তার উল্লাস। তার এই দুরন্তপনা মেয়েদের পক্ষে ছিল একটা আকর্ষণ। এই আকর্ষণে একদা নাকি পলি ব্রাউনও তখন মিস পলি মরিসন পড়েছিল। কিন্তু ক্লেটন তখন বিবাহিত, স্ত্রী ছিল ইংল্যান্ডে, জন তখন শিশু। কিছুদিন মাখামাখির পর পলি মরিসন ভগ্ন হৃদয়ে মিলিটারি বিভাগের কাজ ছেড়ে এসে কাজ নিয়েছিল কলকাতার মেডিকেল কলেজে। ক্লেটন সাহেব দুর্দান্ত হলেও পাষণ্ড ছিলেন না। কলকাতায় কাজ পেতে সে তাকে সাহায্য করেছিল। কয়েকটা বড় হাসপাতাল যেগুলি ইউরোপীয়দের জন্য নির্দিষ্ট, সেগুলি ঘুরে সে মেডিকেল কলেজে এসে কাজ নিয়েছিল। তখন সে মিস পলি। এখানে থাকতেই সে মিসেস ব্রাউন হয়েছে। জেমস ব্রাউনকে যখন সে বিয়ে করে, রিনা তখন 10 বছরের মেয়ে। জেমস আর রিনাকে নিয়ে পলি ব্রাউন সংসারে ডুবে ক্লেটনকে একেবারে প্রায় ভুলেই গিয়েছিল। কৃষ্ণেন্দু যে বছর মেডিকেল কলেজে ভর্তি হল, তার আগের বছর জন ক্লেটন এসে ভর্তি হয়েছিল মেডিকেল কলেজে। মিসেস পলি ব্রাউনের কাছে এসে একখানা চিঠি দিয়ে বলেছিল, মেজর চার্লস ক্লেটন অব দি কিংস ওন রেজিমেন্ট। আপনার কি মনে আছে তাকে? মেজর চার্লস ক্লেটন, ডিয়ার চার্লি। জন হেসে বলেছিল, আমি তার ছেলে। তুমি তার ছেলে? হ্যাঁ, এখানে মেডিকেল কলেজে পড়ব বলে এসেছি। বিস্মিত হয়েছিল পলি ব্রাউন। মেজর চার্লস ক্লেটনের ছেলে হোমে না পড়ে এখানে পড়বে ডাক্তারি, আইএমডি হবে, 4 বছরের চিকিৎসা শাস্ত্র শেষ। নরুন চালিয়ে এদেশের হাতুড়েরা ফোঁড়া কাটে, ওরা ছুরি চালিয়ে তার চেয়ে ভালো কাটতে পারে না। আইএমডির ব্যবহারের জন্য ধারালো ছুরির বদলে ভোঁতা ছুরির ব্যবহার। কে জানে কখন ধারালো ছুরিতে বেশি কেটে ফেলে। ওদের ব্রিটিশ আইরিশ রেজিমেন্টে চাকরি হবে না, কালা সিপাহীর রেজিমেন্টের মেডিকেল অফিসার হবে। বিস্ময়ের অবধি ছিল না পলি ব্রাউনের। কিন্তু চিঠিখানা পড়ে পলি ব্রাউন নিজেই বলেছিল, স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ লাক। কি বলবো, লাক ছাড়া। মেজর ক্লেটনের জীবনে বিপর্যয় ঘটে গেছে। বিচিত্র অদৃষ্টই বটে। 5 বছর আগের কথা। ক্লেটন ছিল সিপিতে একটা বড় ক্যান্টনমেন্টে। তখন তার স্ত্রী পুত্র সেখানে এসেছে। ক্লেটন ক্যাপ্টেন থেকে মেজর হয়েছে। স্ত্রী আসার জন্য অফিসারদের সমাজে ঘোরাফেরায় পদক্ষেপ সংযত করতে হয়েছে বাধ্য হয়ে। ক্লেটনের স্ত্রী মার্গারেটও ছিল শক্ত মেয়ে। সাহসে, দৈহিক শক্তিতে দুইই ছিল ক্লেটনের উপযুক্ত স্ত্রী। ক্লেটন সমাজ ছেড়ে মধ্য ভারতের জঙ্গলে ঘুরতে শুরু করেছিল শিকারের সন্ধানে। শিকারের সন্ধানে বনে ঘুরবার সময় আরণ্য জাতির নারীদের উপভোগের পথটা বেছে নিয়েছিল সে। কিছুদিনের মধ্যে মার্গারেট তার আভাস পেল। সেও একটা রাইফেল নিয়ে শিকারে তার সঙ্গিনী হল। শেষবার ঘটল বিচিত্র ঘটনা। ক্লেটন সেই ধরনের লোক যারা কোনো কথা রেখে ঢেকে বলে না। সত্যের প্রতি শ্রদ্ধা আছে বলে নয়, জীবনের কোনো ঘটনাই তার কাছে লজ্জার হেতু নয়। পলি ব্রাউনকে লিখেছে, পলি, ঘটনাটা আশ্চর্য। আমার মন আমাকে ঠকালে না, না এটা নিয়তির খেলা, কি আমার কর্মফলের পরিণতি, আজও ভেবে পাই না। সে এক গভীর বনে একটা গ্রাম, মার্গু সঙ্গে। সেখানে এক বিচিত্র বাঘিনীর আড্ডা। সে মারত কেবল মেয়েদের। লোকে বলতো প্রেতিনী বাঘিনী। তাকে মারতে গ্রামে এসে একটি আশ্চর্য বুনো যুবতীকে দেখলাম। মন আমার বাঘিনীর চেয়ে ওর দিকেই বেশি ঝুঁকল। কিন্তু মার্গারেট সঙ্গে। যাই হোক, মাচা বেঁধে দ্বিতীয় দিন রাত্রে বাঘ মারলাম। কিন্তু বাঘিনীটা নয়, মরল যেটা সেটা বাঘ। কোথায় বাঘিনীটা? 3 দিন আর পেলাম না তাকে। কিন্তু তার পায়ের ছাপ আশ্চর্যভাবে চারিদিকে দেখলাম, যেন সামনের দিকে না এসে পিছনের দিকে এসে ঘুরেছে ফিরেছে। গ্রামের সর্দার বললে, ফিরে যাও সাহেব, এ বাঘিনী ভয়ঙ্কর, এ তোমার পিছু নিয়েছে। দিনের বেলা কথা হচ্ছিল, গ্রামের লোকেরা জড়ো হয়েছে। তাদের মধ্যে কিন্তু সেই বুনো আশ্চর্য মাদকতাময়ী মেয়েটি সকলকে লুকিয়ে মিটিমিটি হাসছে। তুমি সেকালের চার্লিকে ভোলনি নিশ্চয়ই। এ বিষয়ে সে ছিল নিপুণ শিল্পী। চার্লস ক্লেটন কি বাঘিনী পিছু নিয়েছে বলে ওই বুনো মদিরা পান না করে আসতে পারে? মার্গারেট ঠিক বোঝেনি, কিন্তু তবুও সে বলেছিল, ফিরে চলো। আমি বলেছিলাম, আজকের দিনটা দেখে যাব। ঠিক সেই সময়টিতেই বাঘিনী
ঠিক গ্রাম প্রান্তে দেখা দিয়ে একটা গর্জনে আমাকে নিমন্ত্রণ জানিয়ে বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি বেরিয়ে গিয়েছিলাম ছুটে, কিন্তু কোথায় না পেয়ে ফিরে আসছি। হঠাৎ দেখা হলো মেয়েটার সঙ্গে। ইশারায় নিমন্ত্রণ জানালে হেসে। আমি তাকে বললাম, রাত্রে আজ শিকারে যাব না, গভীর রাতে ঘর থেকে বেরিয়ে তার ইশারা পেলে আসব। মার্গারেটকে বললাম, শরীর খারাপ, মাচায় যাওয়া ঠিক হবে না। থাকলাম আড্ডায়। আড্ডা বুনোদেরই প্রধানের একখানা ঘর। মদ খেয়েছিলাম, মার্গারেটকেও খাইয়েছিলাম। তাকে ঘুম পাড়াতে হবে, সে ঘুমিয়েও ছিল। হঠাৎ খুটখুট শব্দ শুনলাম। কান পেতে শুনলাম, আমি শিকারী, আমি জানোয়ারের পায়ের শব্দ চিনি, আমি চার্লি ক্লেটন, আমি অভিসারিকার পায়ের শব্দও জানি। এ পায়ের শব্দ সেই বনমের। দরজা খুললাম সমর্পণে। ফাঁক করে দেখলাম চাঁদ ছিল আকাশে, বনের মধ্যে জ্যোৎস্না। আশ্চর্য তার রূপ। ঘন সবুজের ঘেরের মধ্যে সে শুভ্রতার তুলনা খুঁজে পাই না। তার মধ্যে দেখলাম সেই মেয়েকে। ভুল আমি দেখিনি। বুকের ভিতর রক্ত ছলাৎ করে উঠল। আমি বেরিয়ে গেলাম, শীষ দিলাম। সে স্থিরভাবে দাঁড়িয়ে। আমি এগিয়ে গেলাম, কিন্তু কোথায় সে? ঠিক সেই মুহূর্তে বাঘের গর্জনে কেঁপে উঠল বনভূমি। পিছন থেকে বাঘিনী লাফ দিয়ে পড়ল আমার উপর। একটু সরতে পেরেছিলাম, তবু সে আমার ডান কাঁধের উপর পড়ল। সেই মুহূর্তে শুনলাম মার্গারেটের চিৎকার। তারপর মুহূর্তে শুনলাম বন্দুকের শব্দ। পরপর দুটো শব্দ, আবার বাঘের গর্জন। তারপরে মনে নেই। জ্ঞান হলো হাসপাতালে দীর্ঘদিন পর। ডান হাতখানা কেটে ফেলতে পেয়েছে, ডান কানটা নেই, ডান পায়ে ফ্র্যাকচার হয়েছিল, তাতেও জোর নেই। বাঘিনী মার্গারেটকে টুকরো টুকরো করে দিয়ে মরেছিল। দুটো গুলি লেগেছিল তার বুকে পেটে। মরবার সময় গড়াগড়ি খেয়ে এসে পড়েছিল আমার উপরে, আলিঙ্গন করেছিল। আরো মজার কথা কি জানো? সেই বুনো গ্রামে ওই মেয়েটার সন্ধান কেউ আমাকে আর দিতে পারেনি। আমি খোঁজ করেছিলাম। তারা বলে, কই, এমন মেয়ে তো গায়ে নেই। আজও আমি ভাবি কি জানো, ওই মেয়েটাকে প্রথম থেকেই আমার মদবিহবল মস্তিষ্ক এবং নারীরলোপ চিত্তের ভ্রান্তি, অলিক কল্পনা। যাই হোক, আজ আমি বিকলাঙ্গ, অসহায়, সামান্য পেনশনের উপর নির্ভরশীল সামান্য ব্যক্তি। জনিকে ইংল্যান্ডে পাঠিয়ে পড়াবার সামর্থ্য নেই। ও কলকাতায় পড়তে যাচ্ছে। আমি জানি তুমি ওখানকার মেট্রন। জনিকে একটু দেখো। ভগবানের নাম উচ্চারণ করে পলি ব্রাউন গায়ে ক্রস চিহ্ন এঁকেছিল। হে ভগবান, পুয়োর চার্লি শয়তানের হাতে পড়েছিল। কিন্তু তুমি বসো জন, তুমি মেজর চার্লস ক্লেটনের ছেলে। মেজর ক্লেটন একসময় আমার বস ছিলেন, বন্ধু ছিলেন। আমার বাড়ির দরজা তোমার কাছে অবারিত রইল, যখন খুশি আসবে। আলাপ করিয়ে দিয়েছিলেন স্বামী জেমস ব্রাউনের সঙ্গে। জেমস ব্রাউন একসময় মেদিনীপুর অঞ্চলে থাকত। মেদিনীপুরে ব্রিটিশ জমিদারি কোম্পানিতে কাজ করতেন জেমসের বাবা। সেখানে পাহাড় জঙ্গল কিনে ব্যবসা করতেন। জেমস ব্রাউনও সেই ব্যবসা করত। ব্যবসা ফেল করার পর ইনসলভেন্সি নিয়ে কলকাতায় এসেছে মেয়ে রিনাকে নিয়ে। তারপর দেখা হয় পলি মরিসনের সঙ্গে। সে আজ 4 বছর আগের কথা। রিনা বড় ভালো মেয়ে। ডবল বেনি ঝুলিয়ে রিনা বসে মিষ্টি হাসি হেসেছিল। ওর বাবা ঠিক করেছিল ওকে কনভেন্টে রেখে শেষ পর্যন্ত নান করে তুলবে। জিমির ধর্মকর্ম বাতিক, কনভেন্টে রেখেও ছিল। আমি নিয়ে এসেছি জোর করে। দেখো তো কি মিষ্টি স্বভাব, মিষ্টি চেহারা। জন ক্লেটনের সঙ্গে রিনার প্রেমের কথা কলেজে কিছুদিনের মধ্যেই ছড়িয়ে পড়েছিল। জন ক্লেটনের সঙ্গে ফুটবলের মাঠে কৃষ্ণেন্দুর হলো একদিন মারপিট। সেই সূত্র ধরে নয়, সেই সূত্রের টানেই যেন রিনা এসে দাঁড়ালো কৃষ্ণেন্দুর সামনে। মিষ্টি স্বভাবের রিনা ব্রাউন ক্ষিপ্ত হয়ে সেদিন কৃষ্ণেন্দুকে বলেছিল, ইউ ব্ল্যাকি কালাচাঁদ, ইউ হিডেন। কৃষ্ণেন্দু কলেজের ভিতর খেলার মাঠে মাথায় ব্যান্ডেজ নিয়ে বিজয়ী বীরের মতো এসে সবে নেমেছে। ছেলেরা তাকে উল্লাস কলেরবে অভিনন্দন জানাচ্ছে। রিনা ব্রাউন ওদের ফ্ল্যাট থেকে রাগে ফুলতে ফুলতে নেমে এসে গ্রাউন্ডের ভিতরেও খানিকটা ঢুকে চিৎকার করে ডেকেছিল, ইউ ব্ল্যাকি কালাচাঁদ, ইউ হিডেন। ওর পিছন পিছনে এসেছিল ওর আয়া, একটা কটাই দেশীয় মেয়ে। মাথার চুলগুলি পেকে গিয়েছে, মোটা ভুরু। অদ্ভুত লাগতো তাকে দেখে। তার অদ্ভুত ছিল চোখের দৃষ্টি, সর্বদাই যেন আতঙ্কে বিস্ফারিত এবং পলক পড়ত না। সে পিছন থেকে চিৎকার করেছিল, রিনা, 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 নেহি নেহি। রিনা থামেনি। সে পা ঠুকে বলেছিল, ইউ, শুনতে পাও না তুমি? কালাচাঁদ তার কাছে এসে বলেছিল, বর্ষার ভিজে কাদার উপর এমন করে পা ঠুকো না, তোমার এমন স্কার্টটা কাদার ছিটিতে ভরে গেল।
সত্যিই তাই গিয়েছিল। ছেলেরা হেসে উঠেছিল। রিনার মুখ লাল হয়ে গিয়েছিল সে হাসির প্রচ্ছন্ন ব্যঙ্গে। কথার উত্তরও খুঁজে পায়নি। সরাসরি সে অভিযোগ করেছিল, কেন তুমি জনি কেমন করে মেরেছ? হোয়াই ইউ ব্রুট? সে উত্তর দেবার আগেই কলেজ টিমের ফুলব্যাক বসন্ত বলেছিল, ওর মাথার ব্যান্ডেজটা দেখছো না? জনি মেরেছিল ওকে আগে। কৃষ্ণেন্দু বলেছিল, আমার বাগদত্তা নেই মিস ব্রাউন। থাকলেও সে এসে জনিকে এই প্রশ্ন করত না। সে জানে লড়াই আরম্ভ হলে যার জোর বেশি তার আঘাতটা জোরালো হবেই। খিচকেরা চিরকাল ভীমের হাতে মরে। ছেলেরা হো হো করে হেসে উঠেছিল। ওই আয়া মেয়েটি হঠাৎ হাত জোর করে কৃষ্ণেন্দুকে পরিষ্কার বাংলায় বলেছিল, হে বাবা, দয়া তোমার পিতৃপুরুষের, হেই ভালো মানুষের ছেলা, আমি জোর করছি, ঘাট মানছি, উকে কিছু বলো নাই, হে বাবা। মেয়েটি বাঙালি, সেই বিস্ময়ে সকল ছেলে স্তব্ধ হয়ে গিয়েছিল। রিনা এই অবসরে ছুটে পালিয়ে গিয়েছিল। চিৎকার করে বলেছিল, ইউ উইল বি পানিশ, গড উইল পানিশ ইউ। ঘটনাটা সব মনে পড়ছে। সে খেলা ঐতিহাসিক খেলা, খেলা নয় যুদ্ধ। কলেজের ভিতরের খেলার মাঠে খেলার অধিকার নিয়ে সাধারণ ছাত্র আর অ্যাংলো ইন্ডিয়ান মিলিটারি ছাত্রদের ঝগড়া মারপিটে ভরা সে যুদ্ধের কথা কলেজের ইতিহাসে লেখা আছে। সেই যুদ্ধ চলেছে তখনও। যুদ্ধের সেই মেলা সেদিন চলেছিল খেলার মাঠে। তার আগের দিন দুই দলের ম্যাচে জনি একা মারপিট করেছিল। সেদিন শোধ নেবার জন্য শপথ নিয়ে নেমেছিল কৃষ্ণেন্দু। জনিকে সে মারবে। বুটের সুযোগ তো ওদের চিরদিনের, তার উপরে জনি মারপিটে সিদ্ধহস্ত। জনি শুনে হেসেছিল। বেচারা জনি কৃষ্ণেন্দুকে ঠিক জানত না, কিন্তু কৃষ্ণেন্দুর 6 ফুট লম্বা চেহারাখানা দেখে একটু সাবধান হওয়া উচিত ছিল। তাছাড়া গত 2 বছরে কালাচাঁদের খেলার খ্যাতির উপরেও শ্রদ্ধা করে মারবার আগে বিবেচনা করা উচিত ছিল। প্রথমেই সেন্টার হাফ জনি বুটের লাথি মেরে জখম করেছিল এদের সেন্টার ফরওয়ার্ডকে। বেচারার ডান হাঁটুর নিচে কাপ জখম হয়। উঠল বটে, কিন্তু তখন ছুটবার ক্ষমতা গিয়েছে। তারপরেই এদের সেন্টার হাফের পায়ের বুড়ো আঙুল ফাটিয়ে দিলে। রেফারি তাকে সাবধান করে দিলেন। জনি সরে এসে রেফারিকে গাল দিলে সানাবে বীজ বলে। কথাটা কানে গেল কৃষ্ণেন্দুর। সেন্টার ফরওয়ার্ডকে নিজের জায়গায় দিয়ে সে এলো সেন্টার ফরওয়ার্ডে, দাঁড়ালো জনির মুখোমুখি। জনি হেসে বললে, ইউ আর কালাচাঁদ, দ্যাটস অল রাইট, বহু দ্যাট চাবলাকি, কাম অন। কথাটা শেষ হতে না হতে বল এসে পড়ল দুজনের মধ্যে। জনি বুট ছাড়লে ওর হাঁটু লক্ষ্য করে। কালাচাঁদ সুকৌশলে হাঁটু বাঁচিয়ে জনের উৎক্ষিপ্ত পাখানার তলার দিকে ছাড়লে একখানা কিক। 6 ফুট লম্বা মানুষের শক্ত বাঁশের মতো পায়ের সে কিকে চিত হয়ে পড়ে গেল জনি, এবং হাঁটু বিনা রক্তপাতে জখম হল। ক্রুদ্ধতর হয়ে উঠল জনি, এবং কিছুক্ষণ পরেই জনি মারলে ওর মাথায়। কৃষ্ণেন্দুর মাথাটা ফেটে গেল। রক্তমাখা বড় চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে কৃষ্ণেন্দু মিনিট 2 পরেই ছুটল বল ধরতে। জনি প্রাণপণে ছুটে এসে রুখলে। বল তখন কৃষ্ণেন্দু ইন্সম্যানকে দিয়ে সামনে ছুটেছে। উঁচু বল এসে পড়েছে। জনি কৃষ্ণেন্দু সামনাসামনি, দুজনেই হেড দিতে লাফালো। কৃষ্ণেন্দু হেড দিলে মর্মান্তিক আর্তনাদ করে জনি পড়ল মাটির উপর কাত হয়ে পেট চেপে ধরে। অজ্ঞান হয়ে গেল। ধরাধরি করে তুলে নিয়ে যেতে হলো তাকে। পেটের অন্ত্রে আঘাত লেগেছে। এরপরে কৃষ্ণেন্দু করলে হ্যাট্রিক। দেশি ছেলেদের কাঁধে চড়ে কৃষ্ণেন্দু চিৎকার করে গান ধরেছে, দিন আগত ওই ভারত তবু কই, সে কি রহিবে লুপ্ত আজি সবজন পশ্চাতে, প্রেরণ কর ভৈরব তবু দুর্জন আহ্বান হে, জাগ্রত ভগবান হে, জয় ভৈরব। এই মুহূর্তেই রিনা ব্রাউন এলো, ইউ ব্ল্যাকি কালাচাঁদ, এবং শেষ পর্যন্ত বললে, গড উইল পানিশ ইউ। কৃষ্ণেন্দু তার উত্তরও দিয়েছিল। উত্তর দিতে একটু দেরি হয়েছিল ওই আয়াটির মুখের আকুতি ভরা বাংলা কথা শুনে। বিস্মিত হয়ে 8 মিনিট দেরি হয়েছিল। চিৎকার করে সে বলেছিল, হ্যালো মিস, হ্যালো, দেন আস্ক ইওর গড, তোমার ভগবানকে বলো আমার সামনে আবির্ভূত হতে, কিংবা আমাকে তার সামনে হাজির করাতে। জানো আমি ঈশ্বরে বিশ্বাস করি না, আমার একটা পরম লাভ হবে, আমি তাকে দেখতে পাবো। তার জন্য দরকার হয়তো বলো তোমার জনিকে আবার গুঁতো মারবো। রিনা ব্রাউন, আমার ব্যঙ্গ ব্যর্থ করে তোমার ঈশ্বর আমাকে ধন্য করেছেন। তোমার ঈশ্বরকে আমি দেখেছি রিনা ব্রাউন, কিন্তু আশ্চর্য, ডাইনি অপরাধে অপরাধিনী আদিম আরণ্য নারী
ওই ঝুমকির মধ্যেও তাকে দেখেছি। সিন্ধু, লাল সিং, এদের মধ্যেও তাকে পেয়েছি। তোমার সঙ্গে ওই মরণ ভয় তাড়িত মদ্যপান বিভোর আমেরিকান অফিসারটির মধ্যে তাকে দেখলাম। তিনি রয়েছেন। যুদ্ধে যে প্রাণ নেবে তার মধ্যে নয়, যুদ্ধে প্রাণ দেবে বলে এত দূর এসেছে তার মধ্যে যে তাকে আমি দেখলাম। কিন্তু তোমার মধ্যে থেকে তিনি কোথায় অন্তর্হিত হলেন রিনা ব্রাউন? হে ঈশ্বর, সেই মেয়েটিকে তুমি কেন পরিত্যাগ করলে? রিনা ব্রাউন, ঈশ্বর পরিত্যক্ত রিনা ব্রাউন। কৃষ্ণস্বামী মনে মনে কথা কটি বললেন। বাবা সাহেব। সেই মুহূর্তে ঘরে ঢুকল সিন্ধু। কে? সিন্ধু? হ্যাঁ বাবা সাহেব। চা দিয়ে গেল, খেলে নাই? রাত কত হয়েছে, খিদা কি তোমার লাগে না বাবা সাহেব? আমার রুটি ঢাকা দিয়ে রেখে দাও সিন্ধু, এরপর যখন হোক খাবো। আপনি খেয়ে নাও, তবে আমি যাব। না সিন্ধু, আজ আমাকে ছাড়ান দাও বেটি। শরীর কি ভালো নাই বাবা? শরীর ভালো আছে বেটি, মন ভালো নাই, বলেই উঠে পড়লেন কৃষ্ণস্বামী। ঘর থেকে এসে বারান্দায় দাঁড়ালেন। বারান্দা থেকে নামলেন খোলা উঠানে। চারপাশে বর্ষার ঘনশ্যাম শালবনে জ্যোৎস্নার আভা প্রতিফলিত হয়েছে। দূর দিগন্ত পর্যন্ত বনের মাথায় মাথায় চলে গেছে। নিঃশব্দ নয়, নিস্তব্ধও নয়, কিন্তু যেন থমথম করছে। গাছে গাছে কুড়িগুলি পরিপুষ্ট হচ্ছে। কাল সকালে ফুটবে। পরশু যারা ফুটবে তারা বাড়ছে। আজ সকালে যারা ফুটেছিল তাদের গন্ধ এখনো ছড়িয়ে রয়েছে বাতাসে। মাটির গভীর অন্ধকারে মূল পচন রস পান করছে কৃমির মতো লক্ষ লক্ষ সূক্ষ্মাগ্র মুখ বিস্তার করে। অবিরাম চলেছে বিচিত্র জীবন তপস্যা। পঙ্করস পুষ্প হয়ে ফুটছে। রিনা ব্রাউন মদ খেয়ে হয়তো নাচছে বা চিৎকার করছে, হয়তো আমেরিকান অফিসারের সঙ্গে বিকৃত লালসার উন্মত্ত ব্যভিচারে নিজেকে ক্ষয় করছে। বস্তু জগতে একটা বিস্ফোরণ হয়েছিল। বৈজ্ঞানিকেরা বলে সেটা আকস্মিক ঘটনা। তার থেকেই জেগেছিল প্রাণ। সেই প্রাণের জাগরণে ঈশ্বরের তপস্যার হেমকুণ্ড জ্বলছে। অনন্ত প্রাণের সমিধের আহুতি চলছে তাতে। প্রাণে তেজ হল। তুমি তাতে কালি হয়ে ঝরে পড়লে রিনা ব্রাউন। এমন কি করে হলো? তার অন্তরাত্মা হাহাকার করছে। এগিয়ে চললেন কৃষ্ণস্বামী। তার আশ্রমের সীমানা পার হয়ে বনের দিকে চললেন। বনের মধ্যে গাছেরা যেন কথা বলছে। বাতাসে পাতায় পাতায় সাড়া জেগেছে, সুর জেগেছে। সারাটা দিন ওরা মানুষের, জীবজন্তুর প্রাণের খাদ্য অক্সিজেনের ভাগ নিয়েছে। এইবার অক্সিজেন দিচ্ছে। রিনা, তুমি দিন রাত্রি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছো। সারা দিন রাত্রি কার্বন ডাই অক্সাইড দিচ্ছ। লয়ের মধ্যেও বিচিত্র সূক্ষ্ম স্থিতি আছে। রিনা, তোমার মধ্যে শুধু ক্ষয়, শুধু ক্ষয়, শুধু ক্ষয়। বাবা সাহেব, ফাদার! বাংলোর দিক থেকে কণ্ঠস্বর ভেসে এলো। জোসেফ লাল সিং ডাকছে। তিনি বনের দিকে চলেছেন, তাই শঙ্কিত হয়েছে। বনে ভালুক আছে, বুনো শুয়োর আছে, মধ্যে মধ্যে চিতা আসে। সেই ভয়ে তাকে ফিরে আসতে বলছে। ঘুরে দাঁড়িয়ে ভারী গলায় কৃষ্ণস্বামী বললেন, বেশি ভিতরে আমি যাব না জোসেফ। না বাবা সাহেব, গাঁ থেকে লোক এসেছে। লোক? তাহলে কারো বাড়িতে অসুখ, বিপদ। ঈশ্বর কি রিনার কথা ভাবতে নিষেধ করলেন? ফিরলেন কৃষ্ণস্বামী। বারান্দায় বসে আছে একক্রোশ দূরের একখানে ছোট গ্রাম থেকে কৃষ্ণস্বামীর চেনা সবাই। এ যে বুড়ো স্মরণ লায়ক। কি হলো লায়ক মশাই, এত রেতে? কি হবে বিপদ? তা নইলে তোমার কাছে আসবো কেন এত রেতে? কার অসুখ? কই জানি না তো কিছু। জানবে কি? এই আমার ছেলেটার বড় বিবিটো প্রথম পোয়াতি বটেক। সে দুপুর থেকে ব্যথা উঠেছে। দাইটু এই রেতে বলল আমি খালাস করতে লারবো লায়ক। গতিক মন্দ বটেক লাগছে। তুমি বাবা সাহেবকে খবর দাও। মেয়াটা গোঙাইছে বাবা, শুনতে পারা যেছে না। যেতে একবার হবেক বাবা। নিশ্চয়ই হবেক বই কি। কৃষ্ণস্বামী দ্রুত পদে উঠে গেলেন ঘরের ভেতর। ডাকলেন, জোসেফ তুমি চলো, যন্ত্রপাতি নিয়ে ব্যাগটা গুছালা হয়ে। তোমরা আলো আনো নাই লায়ক? না গো বাবা, তেল কোথাকে পাবো গো? একটা কানাকুজো হারিকেল আছে, তা সেটা দিলাম ঘরে। তা আকাশে জোশ রয়েছে, ঠিক চলে যাব। আমাদের একটা হারিকেন নাও লাল সিং। ব্লেসড ইজ হি দ্যাট কামথ ইন দ্য নেম অফ দ্য লর্ড। চলো লাইক। থাক রিনার কথা,
রিনা মৃত, ঈশ্বর তার কথা মনে করতে নিষেধ করছেন।